জোড়াতালি দিয়ে ঈদযাত্রার প্রস্তুতি রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনের ইঞ্জিন সংকট ৮০টির বিপরীতে চলবে মাত্র ৬২টি। বরিশাল বিভাগে পুরনো বাস মেরামতের হিড়িক। এবার বন্ড সুবিধা পাচ্ছে আসবাবপত্র শিল্প, জানালো এনবিআর। ব্যাংক গ্যারান্টি থাকায় সুযোগ নেই অপব্যবহারের। রফতানি আয় $৫০০ কোটি হওয়ার আশা। জাটকা সংরক্ষণে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। ভোলায় এখনও খাদ্য সহায়তা পায়নি জেলেরা। বাধ্য হয়ে অনেকে নামছেন নদীতে, নেই প্রশাসনের তৎপরতা। এবং আগাম জাতের তরমুজ আবাদে পিরোজপুরে চাষিদের চমক। ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি। বিঘা প্রতি ৮ লাখ টাকা পর্যন্ত তরমুজ বিক্রির আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সহকর্মীদের মারধরে অভিযুক্ত এমআরটি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১.৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করলেন মেট্রো রেলের কর্মীরা। শুরু হয়েছে টিকিট বিক্রি। এই মুহূর্তে কারওয়ান বাজার স্টেশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সকাল ৭টা থেকে ৯:৩০ পর্যন্ত কর্মবিরতি পরে মূলত মেট্রো রেলের যে কর্মীরা যে দাবি দেওয়া নিয়ে কর্মবিরতি করেছিলেন সেই দাবি দেওয়া মানার পরিপ্রেক্ষিতে কিন্তু ২.৫ ঘণ্টা পরে আবার মেট্রো রেলের সব কার্যক্রম স্বাভাবিক হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কারওয়ানবাজার স্টেশনে রয়েছি। এই কারওয়ানবাজার সহ সকল স্টেশনে কিন্তু সকল ধরনের কার্যক্রমই ঠিক ৯:৩০ পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক হতে শুরু করেছে এবং ১০টা নাগাদ সব ধরনের কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়েছে। আমরা যেটা প্রথমে বলেছিলাম যে গতকালকার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে মেট্রো রেলের যে স্টাফরা রয়েছেন তারা কিন্তু সকলেই তাদের কর্মবিরতিতে চলে গিয়েছিলেন। সেই কারণে মেট্রো রেলের যতগুলো ফাংশন ছিল, টিকিট কাউন্টার থেকে শুরু করে টিকিট পাঞ্চ করা, লিফট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে কিন্তু কোনো ধরনের কার্যক্রম ছিল না। এর ফলে হয়েছে কি সকালের ভোর থেকে যখন মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল, এই স্টাফরা কর্মবিরতিতে যাওয়ার ফলে যারা যাত্রী রয়েছিলেন তারা কিন্তু এসেছেন, তাদের মতো করে টিকিট ছাড়াই চলে গিয়েছিলেন। প্রায় ২-২.৫ ঘন্টা টিকিটবিহীনভাবে কিন্তু মেট্রো রেলে যাতায়াত করা হয়েছে এবং যাদের র্যাপিড পাস ছিল কিছু সময়ের জন্য র্যাপিড পাস পাঞ্চ করা গেলেও অধিকাংশ মেশিনেই ওই সময় র্যাপিড পাস পাঞ্চ করা যায়নি। এর ফলে হয়েছে কি যে দীর্ঘ ২-২.৫ ঘন্টা উইদাউট পেতে কিন্তু যাত্রীরা চলাচল করতে পারছে। কর্মবিরতি হলেও যাত্রীদের কোনো ভোগান্তির সৃষ্টি হয় নাই। শেষ সময়ে যখন মেট্রো রেলের এমডি তিনি বিভিন্ন স্টেশন ঘুরে এই কর্মবিরতির যেই ৬ দফা রয়েছে সেই ৬ দফার দাবিগুলো মেনে নিয়েছেন এবং মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারপরে আমরা কিন্তু এমনির সাথে যোগাযোগ করেছি। এমনি বলেছেন যে তাদের যেই মূল দাবি ছিল যেই পুলিশ কর্মকর্তার সাসপেন্ডের ব্যাপারে, সেই বিষয়টিকেও কিন্তু মেনে নেওয়া হয়েছে। আমাদেরকে শিওরেই তিনি করেছেন এবং আরও যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়ার যে বিষয়টি ছিল সেটাও কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে বলেই আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে যে দাবি ৬ দফা দাবি ছিল সেই দাবি পূরণ করেই আবারও মেট্রো রেলের কর্মীরা তারা স্বাভাবিকভাবেই মেট্রো রেল পরিচালনা করছেন। তো সব মিলিয়ে এই ছিল এই মুহূর্তে। মেট্রো রেলের কারওয়ান বাজার স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। তীব্র ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়েই চলবে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদযাত্রা। ঘরমুখ যাত্রী বহনের জন্য প্রতিদিন ৭৫ থেকে ৮০টি ইঞ্জিনের প্রয়োজন হলেও জোগাড় হচ্ছে মাত্র ৬২টি। সংকট কাটাতে ঈদের আগে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং ময়মনসিংহগামী ২টি যাত্রীবাহী বিশেষ ট্রেনও বন্ধ থাকবে। শাখাউতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পাহাড়তলির লোকোশেডে একটি ইঞ্জিনের মেরামত কাজ শেষ না হতে ত্রুটি সারিয়ে নিতে ঢুকছে আরেকটি ইঞ্জিন। এইভাবে রেলওয়ে ওয়ার্কশপগুলোতে একের পর এক ইঞ্জিন মেরামত করে সচল রাখতে হচ্ছে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। তবে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে মিটার গেজ লোকো সংকট। 20% 25% কম লোকোমোটিভ আমাদের কাছে আছে, যেটা দিয়ে আমাদের চাকরিটা এখন পুরোটাই ক্রাইসিস ম্যানেজমেন্ট। রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে যাত্রী পরিবহনে ৭০ থেকে ৭২টি ইঞ্জিনের প্রয়োজন হলো পাওয়া যায় মাত্র ৫৩টি। কিন্তু ঈদ যাত্রায় একাধিক বিশেষ ট্রেন যেমন থাকে তেমনি ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ তুলে দেওয়া হয়। তখন ইঞ্জিনের চাহিদা দাঁড়ায় ৭৫ থেকে ৮০টি। লোকবল যেমন সংকট তেমন লোকোমোটিভের সংকট। এই জন্য কোনো লোকোমোটিভে সেটে এসে আপনার বেশিক্ষণ থাকতে পারে না, সবগুলো কানেক্টিং পাওয়ার। চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে গাড়িগুলো রাইট টাইমে আমরা আউট টাইম দিব, কিভাবে প্রত্যেকটা গাড়ির কোনো জটিলতা
থাকলে সময় মতো আমরা সমাধান করতে পারি। এদিকে সংকটের মাঝেও অন্যান্য যাত্রীবাহী ট্রেনের ঈদ যাত্রা সচল রাখতে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং ময়মনসিংহগামী দুটি বিশেষ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে কন্টেইনার সহ সব ধরনের গুডস ট্রেন চলাচল। 2টা বা 3টি ইঞ্জিনের অতিরিক্ত সরবরাহ লাগবে এবং অপডে প্রত্যাহারের কারণে আরও 3-4টা ইঞ্জিন লাগবে। তো এভাবেই আমরা এগুলো মেকআপ করব। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী অন্যান্য পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। এছাড়া স্টেশন ও ডিপোতে ট্রেন শান্তির জন্য সার্বক্ষণিক 12 থেকে 13টি ইঞ্জিন প্রস্তুত রাখতে হয়। কত দ্রুত এসব ইঞ্জিন মেরামত করে রেলের বহর যুক্ত করা যায় সে প্রতিযোগিতায় নেমেছে রেলওয়ের ওয়ার্কশপগুলো। চট্টগ্রামের পাহাড়তলী লোকশেড থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। একজন কি একা একা পৃথিবীর সব বড় সমস্যার সমাধান করতে পারবে? সহযোগিতাই সঠিক পথ নয় কি? আমরা কি আরো হালকা, আরো টেকসই প্যাকেজিং তৈরি করতে পারবো এবং অসীম শক্তি তৈরি করতে পারবো? জাবিকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে। জাবিক। বর্ষপণ্যের স্বীকৃতির পর এবার বন্ড সুবিধা পেতে যাচ্ছে আসবাবপত্র শিল্প, এমন আশার কথাই জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দাবি, বন্ড সুবিধা পেলে আগামী 6 বছরে এ খাতে রফতানি আয় বাড়বে 125 গুণ। আর ব্যাংক গ্যারান্টি পদ্ধতিতে পাওয়া এই সুবিধার অপব্যবহার কেউ করতে পারবে না বলে মত উদ্যোক্তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা বর্ষপণ্য হিসেবে আমরা ফার্নিচারকে ঘোষণা করেছি। সুযোগটা যখন আপনি ওপেন করবেন তখন এইটার দিকে যারা উদ্যোক্তা আছে তারা আরো বেশি মনোযোগী হবে। বর্ষপণ্যের স্বীকৃতি নিয়ে চলতি বছর পথচলা শুরু করেছে দেশের আসবাবপত্র শিল্প। $650 বিলিয়ন বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে চলা এ খাতের রপ্তানি আয় বাড়ার সম্ভাবনাও ব্যাপক। তবে বাধা হয়ে আছে এ শিল্পে দরকারি প্রায় 7,000 ধরনের কাঁচামাল আমদানিতে 10 থেকে 127% শুল্কের চাপ। এমন বাস্তবতায় এখাতে বন্ড সুবিধার সুপারিশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে 30% মূল্য সংযোজনের শর্ত পূরণ করতে হবে রপ্তানিকারককে। এখানেও কিন্তু খুব সম্ভাবনা আছে, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে যে আমরা পারছি না। কেন পারছি না? তখন আমরা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে তাদের নীতিগত সমস্যা রয়েছে। আমরা একটা জিনিস বলেছি যে ব্যাংক গ্যারান্টিড বন্ড ফ্যাসিলিটি দেওয়ার কথা, সেখানে ফিজিক্যাল বন্ড আর প্রয়োজন হবে না। ব্যাংক গ্যারান্টি পদ্ধতিতে বন্ড সুবিধা দেয়া হলে কেউ এর অপব্যবহার করতে পারবে না বলে দাবি করে উদ্যোক্তারা বলছেন, এজন্য বাড়তি বিনিয়োগ ও ব্যয় করতে না হওয়ায় রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে তাদের। ইনভেস্টমেন্টের এগেইনস্টে তো এরও একটা কস্ট আছে। আমরা ব্যাংক গ্যারান্টি দিতে পারতেছি, ব্যাংক গ্যারান্টি লায়াবল ব্যাংক নিচ্ছে। আমি যদি ওই সময়ের মধ্যে সেটি কার্য সম্পাদন না করি তাহলে সরকার যে কোনো সময় সেই গ্যারান্টি ইনক্যাশ করে ফেলতে পারে। সো এটা কারো জন্যই আর কোনো ঝুঁকি থাকে না। সেটা যদি আমরা অ্যাকোমোডেট করি তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়বে। ইপিবি বলছে, আসবাবপত্র শিল্পে এই সুবিধা দেওয়া হলে এখাতের বর্তমান রপ্তানি আয় 4 কোটি থেকে 2030 সালের মধ্যে 125 গুণ বেড়ে দাঁড়াবে $500 কোটি। 2030 সালের মধ্যে ওনারা $5 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবেন যদি এই সুবিধাটা দেওয়া হয়। বাজার বাস্তবতা বিশ্লেষণ করে আসবাবপত্র সহ রপ্তানির সম্ভাবনার সব খাতেই বন্ড সুবিধা দিতে কাজ করা হচ্ছে বলে জানালেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান। আমাদের দেশ থেকে যে সকল পণ্য রপ্তানি করা যায় তাদের যদি কোনো বন্ড সুবিধা লাগে আমরা সেগুলোর জন্য কাজ করছি। অচিরে আপনারা সুফল দেখতে পাবেন। রুচি পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি বাজার সম্প্রসারণে বন্ডের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ফার্নিচার শিল্পের বন্ড সুবিধা ও রফতানি বাড়ানো প্রসঙ্গে আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সেক্রেটারি ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার এ করিম মজুমদার। আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। প্রত্যেক বছরই ইপিবি একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করে, কারণ রফতানি পণ্যে বৈচিত্র্যকরণ করার জন্য এবছর আসবাবপত্রকে করা হয়েছে। আসবাবপত্র নিয়ে ইপিবিরও অনেক স্বপ্ন, আপনাদেরও অনেক স্বপ্ন। তো সেক্ষেত্রে বন্ড সুবিধা দেওয়ার জন্য যে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটার ক্ষেত্রে প্রচলিত বন্ডেড ওয়্যারহাউসগুলোর সঙ্গে আপনাদের প্রস্তাবিত বন্ড সুবিধার আসলে পার্থক্য কি, বা এনবিআর এর সেখানে সুবিধা কি? ধন্যবাদ। আসলে আমরা তো মূলত এখন আমরা লোকাল বিজনেসের উপর আমাদের ফোকাসটা বেশি। আমরা এক্সপোর্টে আমাদের ওইভাবে আমরা যেতে পারি নাই।
তো লোকাল বিজনেস করার কারণে আমরা অ্যাকচুয়ালি যে বন্ড যে বর্তমান যে নিয়ম অনুযায়ী যে বন্ড ফ্যাসিলিটিসটা ব্যবহার হচ্ছে আসলে আনুপাতিক ওইটা আমাদের আসলে জন্য প্রযোজ্য নয়, যেহেতু আমরা লোকাল বিজনেস করছি। তো আমাদের জন্য যেটা দরকার, আমরা যেটা গভর্নমেন্টকে বলেছি যে আমাদেরকে পার্শিয়াল যে বন্ড ফ্যাসিলিটিসটা, যে আমরা লোকাল বিজনেসও করব এবং আংশিক রপ্তানি যেন আমরা করতে পারি সে ব্যবস্থা করার জন্য একটা বন্ড ফ্যাসিলিটিস দেওয়ার জন্য সেই ক্ষেত্রে একটা ফর্মুলাও আমরা দিয়েছি। যেমন আমরা যে র মেটেরিয়ালসটা আমরা ইম্পোর্ট করব, সেই র মেটেরিয়ালসটাকে আমরা যেটা আমাদের লোকাল ইউজের জন্য যতটুকু আনবো সেটা আমরা ট্যাক্স দিয়ে সেটা আমরা নিয়ে আসবো ইয়ে করে। আর যেটা আমরা এক্সপোর্টের জন্য যে যতটুকু আমরা র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করব, সেই র মেটেরিয়ালসটা আমরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমরা নিয়ে আসবো। তো আমাদের সেটা যখন আমাদের ইয়েটা এক্সপোর্ট হওয়ার পর আমরা ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করে গভর্নমেন্ট থেকে আমরা ইয়েটা নিয়ে নিব। এই ফ্যাসিলিটিসগুলো আমরা চাচ্ছি। তাহলে হয় কি যে প্যারালাল আমরা আসলে এখন লোকাল বিজনেস বন্ধ করে আমরা শুধু এক্সপোর্টে যদি চলে যাই আসলে আমরা টিকতে পারবো না, এই প্রতিষ্ঠানগুলো আসলে টিকবে না। সে কারণে আমরা ওই চিন্তাটা করছি। একটি কথা বলেছিলেন যে আপনাদের হয়ে এনবিআর কে গ্যারান্টি দেবে ব্যাংক, তো এই ঝুঁকি তারা কেন নেবে? মানে এজন্য কি ব্যাংক বাড়তি কোনো ফি দেয়া হবে কিনা, মানে কেন নেবে এই ঝুঁকিগুলো? হ্যাঁ, এটা নিয়মেই আছে, এটা করতেই পারে। এটা ব্যাংকেরও নিয়ম আছে, এনবিআরেরও নিয়ম আছে, এটা আইনও আছে, সেটা করতেই পারে। এখানে কারোর কোনো ঝুঁকি নেই। আমি যতটুকু নিব সেই ওই ব্যাংকও অতটুকু রিস্ক নেবে যে রিস্কটা তাদের জন্য খুব ক্ষতিকর বলে আমি মনে করি না। বন্ড সুবিধা দিলে 2030 সালের মধ্যেই প্রতিবেদনে দেখছিলাম যে 500 কোটি ডলারের হচ্ছে রপ্তানি আয় হবে, এমন একটা ডাটা ইপিবি দিয়েছে। তো সেক্ষেত্রে হিসেব করলে 125 গুণের মতো বৃদ্ধি পাবে। 5 বছরে 125 গুণটা কি একটু উচ্চভিলাষী প্রত্যাশা হয়ে যাচ্ছে না? আসলে আমাদের যে বর্তমান আমরা যে প্রস্তুতি নিয়ে আসছি তাতে এটা খুব বেশি কিছু না। আমরা যদি সুযোগ পাই, আমরা যদি অ্যাকচুয়ালি বায়ার পাই, আমরা যদি সেল করতে পারি, তাহলে আমাদের এক্সপান্ড করাটা আমাদের জন্য আমাদের টোটাল তৈরি জিনিস আমরা যেটা আছে এটাকে এক্সপান্ড করে খুব বেশি করতে হবে না। এখান থেকে আমাদের কিন্তু আমরা এখন যে অবস্থা আছে এই অবস্থা করলেও আমরা ওই ঠিক আমাদের যে টার্গেট 30 সালে আমরা সেখানে ইনশাল্লাহ আমরা পৌঁছতে পারবো। তো সেক্ষেত্রে এতদিন বায়ার ধরার পেছনে বা বায়ার পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার পেছনে বড় কারণ কি ছিল? হ্যাঁ, বড় কারণ ছিল অ্যাকচুয়ালি প্রাইস কম্পিটিটিভ। অ্যাকচুয়ালি আমরা যে ফার্নিচারে আমরা যে র মেটেরিয়ালসগুলো ইউজ করি তার 90% র মেটেরিয়ালসই অ্যাকচুয়ালি আমরা ইম্পোর্ট করে থাকি। ডিউটি স্ট্রাকচার অনেক হাই, যেমন আমাদের ফ্যাব্রিক্সের উপরে প্রায় 100% ডিউটি, হার্ডওয়্যার বা অন্যান্য আইটেমের উপরে বা 50 থেকে 55% ডিউটি। এইটা দিয়ে আসলে চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এদের সাথে কম্পিট করে আমাদের ওদেরকে বায়ার নিয়ে আসা বা আমাদের এক্সপোর্ট করা এটা আসলে সম্ভবই না। তো যদি এখন আমরা এই সুবিধাটা যদি পাই তখন আমরা চায়না, ভিয়েতনামের সাথে কম্পিটিশন করে আমরা ইনশাআল্লাহ আমরা এক্সপোর্ট করতে পারবো। বিশ্বের অন্য কোন কোন দেশে বাংলাদেশের আসবাবপত্রের চাহিদা বেশি সবচেয়ে? ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আসলে মিডল ইস্ট, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও আমাদের হিউজ মার্কেট। আমরা এখন ইন্ডিয়াতে বেশি এক্সপোর্ট করছি। তো সব জায়গায় আসলে আমাদের সুযোগ আছে। শুধু বন্ড সুবিধা, এর পাশাপাশি ব্যবসায়ী হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে আর কোন কোন সুবিধা পেলে বিশ্ব বাজারে আর কি কম্পিট করাটা, প্রতিযোগিতাপূর্ণ বাজারে কম্পিট করাটা কতটা সহজ হবে, আর কোন কোন সুবিধা পেলে? যেমন এখন গার্মেন্ট আরএমজি সেক্টরে যেমন একসময় সব কিছু ইম্পোর্ট হতো, এখন কিন্তু সেটা আর হচ্ছে না। ইন হাউস অনেকগুলো আপনার ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। আমাদের ক্ষেত্রেও যখন এরকম হবে, ইন্ডাস্ট্রি যতদিন না পর্যন্ত এই দেশে আপনার সাপোর্ট না দিবে ততদিন একটা চ্যালেঞ্জ থেকেই যায়। তো আমরা যখন আমি মনে করি আগামী 5 বছর এই দেশে কিছু কিছু ইন্ডাস্ট্রি, যেমন আমাদের এমডিএফ বোর্ডের ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এখানে পার্টিকেল বোর্ড, বিভিন্ন আমাদের র মেটেরিয়ালসের ইন্ডাস্ট্রি কিছু কিছু হয়েছে। এখন বাকিগুলো যদি এখানে হয়ে যায় আস্তে আস্তে, যখন দেখবে যে এখানে বিজনেস আছে তখন ইন্ডাস্ট্রি ইনভেস্টাররা ইনভেস্ট করতে যাবে, এবং সেটা হলে অবশ্যই বিজনেস এটা রাতারাতি অনেক কিছু হয়ে যাবে। জি, দেশের বাইরের বাজার ধরার বিশ্ব বাজারে আসবাবপত্রের হিস্সা যেন বাড়ে সেই কথাটা বলছিলেন। দেশের ভেতরের বাজারটা কেমন আসবাবপত্রের? আমাদের তো এখন বর্তমানে প্রায় দেশে 30,000 কোটি টাকার মার্কেট, তো সেটা আমরা মিট করছি। আমাদের কিন্তু এখন আর ফার্নিচার ইম্পোর্ট হচ্ছে না। আমরা তো অতটুকু করতে পেরেছি। একসময় যেটা নাকি প্রচুর ইম্পোর্ট হতো সেটা আমরা বন্ধ করতে পেরেছি। তো এখন এখানেও আমাদের একটা মার্কেট দিন দিন বাড়ছে, সেটাও আমাদের একটা সুযোগ আছে। পাশাপাশি আমরা যদি এক্সপোর্টে যাই
এবং আমাদের এক্সপোর্টে গেলে এখন হিউজ অনেকগুলি কোম্পানি, অনেকগুলি প্রতিষ্ঠান এখন প্রস্তুত যে তারা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবাবপত্রের রপ্তানি আয়ে সফলতা আসুক সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আসবাবপত্রে বন্ড সুবিধা নিয়ে এবং আসবাবপত্রের রপ্তানি আয় বা বৃদ্ধির নানান বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সেক্রেটারি ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার এ করিম মজুমদার। যাচ্ছি অন্য প্রসঙ্গে, এবার বন্দর বাণিজ্যের খবর। ভুটান থেকে পাথর আমদানি না হয় স্থবিরতা নেমে এসেছে বাংলাবান্ধা স্থলবন্দরে। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড়ের বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের 4 দেশীয় স্থল বন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে। এই বন্দরে দেখেছি একসময় মানুষজন বা এই বন্দর সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কর্মযজ্ঞে ব্যস্ত থাকলেও কিন্তু এখন প্রায় সুনসান নীরবতা বিরাজ করছে। কারণ জানুয়ারি মাস থেকে বন্দরে পুরোভাবেই কিন্তু ভুটানের যে পাথর পণ্যবাহী পাথর বোঝাই ট্রাক আছে সেটা কিন্তু এই বন্দরে প্রবেশ বন্ধ হয়ে গেছে। এতে করে কিন্তু এখানে গাড়ি না আসায় কিন্তু এই জায়গাটিতে এখন সুনসান, রাস্তা জুড়ে কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। আমরা জেনেছি যে ভারত এবং ভুটানের মধ্যে চলা অভ্যন্তরীণ যে স্লট ইস্যু রয়েছে, যেটিকে অনলাইন ফি বাবদ বলা হয়, ভারত যেটি অনলাইন ফি দিয়ে বাংলাদেশে পণ্য পাঠিয়ে থাকে পাথর, সেটিকে ভুটানকে তাদের আওতায় আনার দাবিতে তারা ফুলবাড়ি স্থল বন্দরে কিন্তু আন্দোলন করে আসছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো গাড়ি প্রবেশ করছে না। আমরা জেনেছি যে ভুটান এই স্লট বুকিং এর আওতায় না আসার জন্য কিন্তু তারা তাদের যে বোল্ডার পাথর রয়েছে সেটি কিন্তু রপ্তানি করছে না বাংলাদেশে। একই সাথে জানিয়ে রাখি, তারা বলছে যে এটি করলে তাদের যে পণ্যের খরচ রয়েছে সেটা কিন্তু কয়েকগুণ হারে বাড়বে। তবে আমরা দেখেছি এর প্রভাব কিন্তু এই বন্দরে পড়ে গিয়েছে, বাংলাবান্ধা স্থল বন্দরে। এই গত 2 মাস ধরে কিন্তু পাথর ঠিকমতো না আসায় কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু সেই পাথরের যে চাহিদা সেটা পূরণ করতে পারছে না। আমরা জেনেছি যে ভারত থেকে কিছু সংখ্যক পণ্য পাথর আসলেও কিন্তু এটা দিয়ে কিন্তু এই বন্দরের বা এখানকার চাহিদা পূরণ হচ্ছে না। কারণ আমরা জেনেছি যে এই বন্দরে যে প্রত্যেকদিন 300 থেকে 400 পণ্য বোঝায় পাথরের প্রয়োজন, সেখানে কিন্তু বর্তমানে 40 থেকে 50 ট্রাক ভারত থেকে পণ্য আসছে। একই সাথে জানিয়ে রাখি যে ভারত যে সকল পাথর দিচ্ছে সেগুলোতেও কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছে যে তারা নিম্নমানের পাথর দিচ্ছে এবং একই সাথে কৃত্রিম সংকট তৈরি করে দামও বেশি নিচ্ছে। তো সার্বিক বিষয় বলা যায় যে এ বন্দরে কিন্তু ভুটানের যে পাথর রয়েছে সেটি না আসায় কিন্তু এখানে স্থবিরতা নেমে এসেছে এবং এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে, একই সাথে শ্রমিকরাও বিপাকে পড়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ। পুঁজিবাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, সকালটা শুরু হয়েছিল কিছুটা আশার আলো দেখিয়ে, তবে এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে দেখা যাচ্ছে 3 সূচকেই পয়েন্ট হারিয়েছে। এখন পর্যন্ত প্রধান সূচক ডিএসই এক্স সূচক পয়েন্ট হারিয়েছে 13.43 পয়েন্ট এবং একইভাবে ডিএসই এস সূচক বা সরিয়া সূচকও পয়েন্ট হারিয়েছে। সরিয়া সূচক পয়েন্ট হারিয়েছে 0.49 পয়েন্ট এবং ডিএস 30 সূচক পয়েন্ট হারিয়েছে 4.56 পয়েন্ট। তবে শুরুটা যেমনটা বলছিলাম প্রধান সূচকের দেখা গিয়েছিল 10টার পর থেকেই কিন্তু শুরুটা হয়েছিল ভালো, তবে শুরু 11টার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বেশ ভালোভাবেই নিম্নমুখী প্রবণতা দিয়ে চলছে ডিএসই এক্স সূচক এবং ডিএস 30 সূচকও পয়েন্ট কমতে দেখা গিয়েছে এবং গতকালকের লেনদেনও কিন্তু একইভাবে শেষ হয়েছিল 3 সূচকেই নেতিবাচক প্রবণতা দিয়ে 3 সূচকেই পয়েন্ট হারিয়ে গতকালকের লেনদেন শেষ হয়েছিল এবং লেনদেন হয়েছিল টাকার অঙ্কে 448 কোটি 34 লাখ টাকা। তবে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 208 কোটি 76 লাখ টাকা এবং 208 কোটি 76 লাখ টাকার মধ্যে কোন কোন কোম্পানিগুলো কতটুকু লেনদেন করেছে এবং লেনদেনের দৌড়ে কারা শীর্ষে রয়েছে সেই চিত্রটা যদি একটু দেখি। 1 নম্বরে রয়েছে শাইনপুকুর সিরামিক্স। শাইনপুকুর সিরামিক্সের একটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 23 টাকা 50 পয়সা এবং এখন পর্যন্ত শাইনপুকুর সিরামিক্স লেনদেন করেছে 13 কোটি 31 লাখ টাকায় এবং আমরা যেমনটা বলছিলাম যে 3 সূচকে নিম্নমুখী প্রবণতা, তবে শুরুটা হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে। আশার আলো কিছুটা ঢাকার পুঁজিবাজার সকাল থেকে দেখিয়ে কিন্তু
গত কার্যদিবসের মতোই দেখা যাচ্ছে একটু নেতিবাচক প্রবণতার দিকেই যাচ্ছে। তো এই ছিল যে কোনো উৎসবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। ঈদকে ঘিরে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রং, কাপড় ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। বিক্রেতারা বলছেন পাঞ্জাবির বাজার রমরমা হলেও এবছর ক্রেতা সমাগম কম শাড়িতে। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। বাঙালি উৎসব আর শাড়ি পাঞ্জাবি, 12 মাসে 13 পার্বণ, নানান উৎসবের নানান রং, তবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। শাড়ি একটা ঐতিহ্য, আর ঐতিহ্যকে ধারণ করাই তো বাঙালির আসলে একটা চরিত্রের বৈশিষ্ট্য। তো আসলে শাড়ি ছাড়া ঈদ হয় না। তাতে শাড়ি হয়তো নিব, একটা জামদানি নিব, আর হয়তো ড্রেস কিনবো সিম্পল। ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইলের সুতি শাড়ির পাশাপাশি জর্জেট, কাঞ্জিভারম, কাতান। আবহাওয়াকে প্রাধান্য দিয়ে রঙে ও ডিজাইনে এসেছে নতুনত্ব। তবে বিক্রেতারা জানালেন শাড়ির বাজারে ক্রেতা খরার কথা। শাড়ির ব্যবসা খারাপ যাইতেছে, কাস্টমার নাই, মার্কেটে একদম ফাঁকা। গত বছর 3 ভাগের 1 ভাগ। আমরা যে আশা করে ঈদের দিন বা রমজানে বসছি, এই তুলনায় কোনো কাস্টমারই হচ্ছে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রমরমা পাঞ্জাবির বাজার। হাফ সিল্ক, কটন, সুতি ফেব্রিক্সে এক রঙের হালকা কাজের পাঞ্জাবিতে বেশি ঝুঁকছেন ক্রেতা। খুশি বিক্রেতাও। স্পেশালি ঈদটাকে উপলক্ষ রেখে পাঞ্জাবিটা পরতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। লাইট ওয়েট, একটু কমফোর্টেবল, শরীরের মধ্যে যেটা ভালো যাবে, যেটা গরম কম লাগবে। পাঞ্জাবিটা দেখা গেছে যে চাদর পর্যন্তই মানুষ কেনে আর কি। প্রথম দিকে দেখা গেছে যে যেগুলো গিফটের পাঞ্জাবি ওইগুলো প্রথমে কিনে ফেলে, তারপরে দেখা যাচ্ছে যে নিজের জন্য হয়তো একটু ঘুরে একটু সময় নিয়ে তারপর কেনে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে চলছে দেশের 5টি অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা। তবে 2 সপ্তাহে পেরিয়ে গেলেও ভোলায় এখনও শুরু হয়নি সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা বিতরণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করছেন জেলেরা। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে চলছে দেশের 5টি অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা। কিন্তু তা উপেক্ষা করে অবৈধ পাইজালের ট্রলার দল বেঁধে ছুটছেন ভোলার মেঘনায়। সদরের শিবপুর মাছঘাট এলাকায় কারেন্ট জাল বোঝাই অসংখ্য নৌকা ট্রলারে করে মাছ ধরা হচ্ছে। একই অবস্থা নাসিরমাঝি, তুলাতুলি, কাছিয়া, ইলিশা ও দৌলত খানের মাঝির ঘাট, চরপাতা ও মদনপুর সহ মেঘনার বিভিন্ন এলাকায়। জাটকা সহ বিভিন্ন মাছ বোঝাই করে ঘাটে ফিরছে জেলে ট্রলারগুলো। সেই মাছ আড়তগুলোতে স্বাভাবিক সময়ের মতোই হাঁক ডাক দিয়ে চলছে বেচা কেনা। 300 400 কারেন্ট জাল নিয়া কাকা মাছ ধরি ফেরার অভাবে সরকার আমাকে কিছু দেয় না। ঠেকা ফেরা নদীতে যায়, সমিতি আছে, কিস্তি আছে, রমজান মাস তারা চাউল কিনা ভাত খেতে হবে। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি সহায়তার চাল শীঘ্রই বিতরণের কথা জানায় মৎস্য বিভাগ। অভিযান চলছে, এ যাবৎ আমরা প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল এবং আদার্স আরও প্রায় 450 আমরা চরগড়া বা অন্যান্য জাল আটক করেছি। জেলার নিবন্ধিত 1,70,000 জেলে রয়েছেন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পতিত জমিতে বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের চাষিরা। প্রথমবারের মতো আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি তারা। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ ও বাঙ্গি চাষ করেছেন পিরোজপুরের ইন্দুরকানির সাইদখালীর চর ও মঠবাড়িয়ার মাঝের চরের চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এক একটি তরমুজের ওজন হয়েছে 6 থেকে 8 কেজি। চাষিরা বলছেন বিঘা প্রতি 7 থেকে 8 লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন তারা। 1 বিঘা জমিতে আমরা আনুমানিক করছি যে 7 থেকে 8 লাখ টাকার তরমুজ আমরা বিক্রয় করতে পারবো। আমাদের খেতে 7 কেজি, 8 কেজি, 6 কেজি তরমুজ
আসছে, এটা দিয়ে অনেক লাভবান হবে। কৃষি বিভাগ বলছে ভালো ফলন ও দাম পাওয়ায় আগাম তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরো উদ্বুদ্ধ করা হবে। চরগুলো যে অবহেলিতভাবে পড়ে থাকতো সেখানে এখন কৃষির একটি নতুন দুয়ার সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে কৃষি বিভাগের মাধ্যমে এই বীজ সহায়তা অব্যাহত থাকবে এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হবে। কৃষি বিভাগের তথ্য এবছর পিরোজপুর জেলায় 500 হেক্টরের বেশি জমিতে তরমুজ ও বাঙ্গি চাষ করা হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। শনি রাখরার ব্যবসায়ী আলী মুর্তজা ঈদকে সামনে রেখে দেশ জুড়ে চলা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর অধীনে তিনি এই পুরস্কার জিতেছেন। শনিবার দুপুরে শনি রাখরার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ইলেকট্রোভিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুর্তজার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন পণ্য কিনে 10 লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ রয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। লাল সবুজের জার্সি গায়ে মাঠ কাঁপাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এই মুহূর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার SM ইকবাল। হামজাকে বরণের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হামজাকে ওয়েলকাম করার জন্য কিন্তু এখানে হাজারো ফুটবল প্রেমী কিন্তু ইতিমধ্যে এখানে হাজির হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। এখানে একটি পোডিয়াম রেডি করা হয়েছে। হামজা এখানে আসবেন, আসার পরে ভক্তদের উদ্দেশ্যে কথা বলবেন, বাংলাদেশে নেমে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলবেন তার ফুটবল ভাবনা নিয়ে, কথা বলবেন দেশের ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে, কথা বলবেন ইংল্যান্ডের থেকেও বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর যে প্রেষণা তার ছিল সেটা নিয়ে নিশ্চয়ই হামজা এখানে কথা বলবেন। তার আগে জানিয়ে নেই, অল্প কিছুক্ষণ আগেই কিন্তু হামজাকে বহনকারী যে বিমানটি সেটি কিন্তু কিছুক্ষণ আগে অবতরণ করেছে সিলেট ওসমানী বিমানবন্দরে। আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখেছি স্থানীয় সময় 11:34 তাকে বহনকারী বিমানটি কিন্তু এখানে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে হামজা কিন্তু বেরিয়ে আসবেন। খুব বেশি একটা ফর্মালিটিস নেই তার ভেতরে। আর এখানকার পরিবেশ নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন, চারিদিকে হর্ষধ্বনি, হামজা হামজা, ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা হামজা। আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে হামজা এখানে এসেছেন কিনা সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করছে এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক ফুলের তোড়া কিন্তু এখানে এসে হাজির করা হয়েছে। স্থানীয় যারা ক্রীড়া সংগঠক যারা রয়েছেন তারা এখানে এসেছেন, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনা হয়েছে এবং গতকাল বাংলাদেশ যে ইউসিবির সঙ্গে যে চুক্তি হলো, দীর্ঘদিন পর ন্যাশনাল টিম যে জার্সিটা পেল জাতীয় দলের জন্য হামজার বদলতে, তারাও কিন্তু এখানে ফুল দিয়ে বরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। তবে সবচেয়ে বড় যে অ্যারেঞ্জমেন্টটা সেটা একেবারে না বললে এটা একটা অন্যায় করা হবে বা অবিচার করা হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল আলট্রাস। এই গ্রুপটার কথা আজ উল্লেখ করতে হয়। বেশ কয়েক বছর যাবৎ কিন্তু তারা ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে, ফুটবলের রিভাইভ করার জন্য, ফুটবলের পুনর্জাগরণের জন্য তারা কাজ করে যাচ্ছে। দর্শক শূন্য স্টেডিয়ামে গিয়ে দেখেছি যে তারা গগনবিদারী চিৎকারে ফুটবলটাকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। সুতরাং তারা যে আজকে আসবেন, তারা আজকে এখানে এসে যে হচ্ছে হামজাকে ওয়েলকাম করবেন সেটা কিন্তু বলা যায় এবং সেটা কিন্তু আমরা দেখেছি। হাতে জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, একই সঙ্গে তাদের যে ট্রেডমার্ক ফ্ল্যাগ রয়েছে আলট্রাসের, সেই ফ্ল্যাগ নিয়ে তারা এসেছেন, তারা এখানে ফ্লেম উড়িয়েছেন, তারা এখানে ব্যানার নিয়ে এসেছেন, তারা সব একটাই কথা বলছেন, ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা হামজাই। এক্স্যাক্টলি তাই, হামজাকে ওয়েলকাম করার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। ফুটবল প্রেমী থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, ফুটবল ক্রিটিক্স, ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, স্পন্সর সবাই। আর করবেই বা না কেন, কারণ এত বড় তারকা দেশের প্রেক্ষাপটে এর আগে কখনো আসেনি, আবার কবে আসবে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আমরা জানি যে হামজা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। সাবকন্টিনেন্ট এবং এশিয়ার মাত্র গুটি কয়েক ফুটবলার রয়েছে যাদের এই সৌভাগ্য হয় বা যাদের এই অর্জন রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার মতো যে যোগ্যতা, সেটা অল্প কয়েকজনের রয়েছে। সুতরাং তাকে নিয়ে যে উন্মাদনা হবে এটা স্বাভাবিক এবং এই উন্মাদনা চলতেই থাকুক। অল্প কিছুক্ষণের মধ্যে হামজা বের হবে, তখন হচ্ছে নিশ্চয়ই হামজার মুখে আপনারা শুনতে পারবেন তার অভিব্যক্তির কথা। তো আমার কাছে সিলেট ওসমানী বিমানবন্দর থেকেই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হামজা দেওয়ান চৌধুরীকে বরণের সবশেষ খবর জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ইকবাল। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।